ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে মাঝখানে তো একেবারেই খারাপ অবস্থা ছিল। আমি একটা ফিল্ম আমাদের দেশে করলাম। আমি আমার দেশের মানুষকে দেখাতে পারলাম না। জায়গায়, জায়গায় আমি টাকা পয়সার কারণে আটকে গিয়েছিলাম। আমার আব্বু যেভাবে পেরেছে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে স্পন্সর কালেকশন এর ব্যবস্থা করে দিয়েছে। আমার ইন্সপিরেশন আসলে সত্যজিৎ রায়কে দিয়েই। আমার এখন সময় হয়েছে ফুল ফিল্ম করার। রায়হান রাফির ছবিগুলি বেশ ভালো। 'ঝরা পাতার চিঠি' আমার ৩য় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগের দুটো ছবিও আ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে এবং আমি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কথা একটু বেশ আবেগ নিয়েই বলবো যে, আমার প্রিমিয়ার শো যখন হয়, তখন যারা এসছিলেন বা আসেননি, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে যেদিন আমার শোটা প্রদর্শিত হয়, রিপিট কাস্টমার বলে একটা কথা থাকে, রিপিট দর্শক অথবা ২য় বার যারা আসে তাদেরকে আসলে কাউন্টের মধ্যে রাখা হয়। যে একবার দেখার পর তারা ছবিটা দেখতে আবার এসছে। নতুন দর্শকরাও ছিল এবং ভূয়সী প্রশংসা করেছে। এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে জুনিয়র যেই দর্শকরা ছিলেন, আসলে এই শর্ট ফিল্মে তো যত না দেখানো হয় তার চেয়ে অনেক বেশি বুঝে নিতে হয়। তো অনেক জুনিয়র ছেলেপেলে আমাকে প্রশ্ন করেছিলেন যে, "শেষ সিনে নায়িকা কেন কাঁদলো না? মানে শেষ সিনটা কি একটু দুর্বল হয়ে গেছে?" আসলে বিষয়টা তা না। নায়ক-নায়িকার একটা বিশাল গ্যাপ। তো এই গ্যাপে নায়িকা তো হয়তো কম কাঁদেনি, নায়কও কেঁদেছে। আমি আসলে শেষ দৃশ্যে কান্নাটা দেখাতে চাইনি। কারণ নায়িকা তখন একটা পরিণত বয়সে চলে গেছে। একটা সময় হয়তো অনেক কেঁদেছে। তার পরবর্তীতে তার কষ্টটা বুকের ভিতর জমাট হয়ে গিয়েছে। সে আর কাঁদতে পারছিল না। কিন্তু সে অনুভব করছিল যে একজন অদৃশ্য মানবকে নিয়ে সে জীবনযাপন করছিল। সেই অদৃশ্যটাও দৃশ্যের বাইরে চলে গেল। এটা একটা মানে কি বলবো? এটা একটা এই অনুভবের বা এই অনুভূতির আসলে কোনো নাম নেই। এটা একটা এমন একটা বোধ যারা এই ধরনের জগতের সাথে জড়িত যাদের জীবনে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে একমাত্র তারাই অনুভব করতে পারবে যে চোখে জল না থেকেও কষ্টটা কত তীব্রভাবে শরীরে বহমান হতে থাকে কিছু, কিছু ক্ষেত্রে। এই ছবিতে যারা অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতি, আঞ্জুমান দারা বকুল, আ তারপরে হচ্ছে সাবিকুন নাহার কাকন, নাজমুল হক বাবু তো এবং আদার্স যারা কলাকুশলী ছিলেন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এত শ্রম দিয়েছেন এবং আমার ভালো লেগেছে এটা ভেবে যে আমার এক ধরনের নির্দেশনা তো ছিলই। তারপরেও তারা যে নিজ, নিজ জায়গা থেকে তারা যে নিজ থেকে দায়িত্বটুকু পালন করেছে সেটা অবিশ্বাস্য ছিল। এক কথায় আমাদের টিমটা ছিল অসাধারণ। আর যার কারণেই হয়তো আজকে আমার এই আমাদের এই সাফল্য যে চলচ্চিত্রটি আ বাইরে পুরস্কৃত হয়েছে নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। আরো একটি কথা না বললেই না। ছবির শুটিং থেকে শুরু করে শুটিং পরবর্তী সময় এবং শুটিং এর আগের যে জার্নিটা যেটা মা আ আমাদের শিল্প নির্দেশক সীমান্ত সজল, আমি, আমাদের সিনিয়র সহকারী পরিচালক নাজমুল হাসান লারজু এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফ সিদ্দিকী এবং আ আ আমাদের প্রোডিউসার তাপস দাস, কামাল বায়েজীদ। আ আসলে মানে শুরুর দিকে আমাদের পরিশ্রমটা ছিল অনেক বেশি। আমরা হার্ট অ্যান্ড সোল পরিশ্রম করেছি যে কবে থেকে শুরু করা যায়, কিভাবে সুন্দরভাবে সমস্ত কিছু সেট করা যায়। কোথায় আমরা আসলে শুটিংটা করব। ঢাকা এবং বিক্রমপুর মিলিয়ে যে শুটিংটা ছিল। তারপরে হচ্ছে যার বাসায়, বিক্রমপুরে যার বাসায় আমরা শুটিং করেছি। ঢাকাতে ইকবাল ভাইয়ের বাসায় শুটিং করেছি। তারা কি পরিমাণ সাপোর্ট দিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমরা মেঘ না চাইতেই জল যেমন একটা ব্যাপার থাকে, সেভাবেই আমরা সাপোর্ট গুলি পেয়ে গেছি। যার কারণে আজকে আমাদের এই ছড়া পাতার চিঠির সাফল্য। আমার স্কুল লাইফের পর থেকে আমি লেখালেখির সাথে জড়িত। আমি ছোটদের বড়দের মিলিয়ে লেখালেখি করি। আজকে ১৬ বছর যাবত আমি কন্টিনিউ লেখালেখি করি। আমার ১৫ টা বই আছে। তো যখনই আমি লিখতাম
অথবা ভালো কোনো গল্প পড়তাম। আর সিনেমা দেখার নেশাটা ছোটবেলা থেকেই ছিল। যে কার্টুন থেকে শুরু করে তারপরে বিভিন্ন ইংলিশ ছবি, থ্রিলার ছবি, আম তারপর ভৌতিক ছবি। ওগুলা দেখতে, দেখতে আমি এক পর্যায়ে যখন নিজেও লেখা শুরু করি, তখন আমার মানে কল্পনাতে কাজ করতো, ইস! এমন কোনো সুযোগ আসতো, এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারতাম যে আমি যা লিখছি তা দৃশ্যমান করতে পারছি। এটা আমার একেবারে ছোটবেলা থেকেই। ছোটবেলা বলতে যখন আমি এইচএসসি লেভেলটা করি আরকি। এইচএসসি লেভেলে ছিলাম তখন থেকে আমার একটা প্রত্যাশা ছিল। তো সেটা যে আসলে আমি শেষ পর্যন্ত এই জায়গাটাতে আসতে পারবো, সেটা আমি আসলে কখনোই ভাবিনি। কিন্তু আমি প্রত্যাশার জায়গায় আসতে পেরেছি। এই প্রত্যাশার জায়গায় যেহেতু আসাটা অনেক, অনেক মানে কি বলবো? অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এই জায়গাটাতে আসতে হয়। এবং সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার পরিবারের, বিশেষত আমার বাবার। মা মারা গিয়েছে অনেকদিন হয়েছে। আমার বাবার সাপোর্ট না থাকলে এবং স্টিল নাও এই ছবিতেও যদি জায়গায়, জায়গায় আমি টাকা পয়সার কারণে আটকে গিয়েছিলাম। কারণ ফার্স্টে যে ২ জন প্রোডিউসার আমাদের ইনভেস্ট করে, পরবর্তীতে তারা নানান প্রবলেমে পড়ে গিয়ে পরে আর আমাদেরকে সাপোর্টটা দিতে পারেনি। তখন আসলে ছবিটা এক ধরনের গণ অর্থায়নের ছবি হয়ে যায়। আমার আব্বু যেভাবে পেরেছে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে স্পন্সর কালেকশন এর ব্যবস্থা করে দিয়েছে এবং আমার ইউনিভার্সিটির ভাইরা ছিলেন, তারা কম বেশি কন্ট্রিবিউট করেছেন। য এখানে শুধু টাকা পয়সার ব্যাপার না। কেউ কারো বাড়িটা ছেড়ে দিয়েছেন, কেউ কারো গাড়িটা ছেড়ে দিয়েছেন। যেমন পাঠক সমাবেশে আমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি। পাঠক সমাবেশ বলছে, "না, আমার এখানে আপনারা শুট করতে পারেন না। আমাদের কোনো টাকা দিতে হবে না।" এভাবে নানানভাবে নানান রকম সাপোর্টেই আসলে শেষ পর্যন্ত এই ছবিটা হয়েছিল। ১ম এ আমাদের বাজেট ছিল যে আমরা ৭,০০,০০০ এর মধ্যে করতে পারি কিনা। পরে বাজেট বাড়তে, বাড়তে বিশেষ করে আমি যখন বরকত হোসেন পলাশ ভাই আমাদের চিত্রগ্রাহক, উম তিনি অনেকগুলি ইন্টারন্যাশনাল পুরস্কার পায়। তো উনার নকশি কাঁথার জমিন দেখে আমার মনে হয়েছে পলাশ ভাই আর আমার অ্যালেক্সা যে ক্যামেরায় উনি শুট করেছে এটাই দরকার। তো ওই ক্যামেরা এবং পলাশ ভাইয়ের যে সম্মানী সেটা আসলে হাই। তো আমি সাহসটা নিয়ে ফেলি যে তখন আমার বাজেট বেড়ে যায় ছবির। কিন্তু টাকা তো আসলে আসে না। তো নানান মাধ্যমে এই টাকাগুলোর ব্যবস্থা করে আমার ইউনিভার্সিটির ভাই, আমার আব্বুর ফ্রেন্ড সার্কেল, আব্বু নিজে। তো এইভাবে আসলে ছবিটা তৈরি হয়। পরবর্তীতে আমার ডকুমেন্টারি এবং ফুল ফিল্ম করার ইচ্ছা আছে। যেহেতু শর্ট ফিল্ম করেছি। এখন আমার মনে হয় যে আমার এখন সময় হয়েছে ফুল ফিল্ম করার। তো আগামীতে ২০২৭ সালের দিকে ফুল ফিল্মে আম কাজ করার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতটুকু পারি সবার দোয়ায়। ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে মাঝখানে তো একেবারেই খারাপ অবস্থা ছিল। এখন অনেকটাই নড়ে-চড়ে উঠেছে। কাজ হচ্ছে। কিন্তু সরকারি পর্যায়ে আসলে যে সাপোর্টটা আমাদের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের পাওয়া উচিত। আর শর্ট ফিল্ম যেমন একটা ফুল ফিল্ম হলে চালানোর ব্যবস্থা থাকে। কিন্তু আমরা যে এত খরচ করি, এত টাকা পয়সা খরচ করে আমরা শর্ট ফিল্মগুলি করি। শর্ট ফিল্মগুলি আমরা ফেস্টিভালে দিচ্ছি ঠিকই। কিন্তু আমি একটা ফিল্ম আমাদের দেশে করলাম। আমি আমার দেশের মানুষকে দেখাতে পারলাম না। আমার কথা হচ্ছে ৬৪ জেলায় অন্তত ৩০-৪০ টা জেলায় সরকারিভাবে টিকেটের মাধ্যমেই আ উম ছবিগুলি প্রদর্শনের ব্যবস্থা করা হোক। সেটা যদি হলে সম্ভব না হয়, সেটা বাংলাদেশ শিল্পকলার যতগুলো শাখা আছে বা ইউনিভার্সিটি গুলাতে, কলেজগুলোতে এই শর্ট ফিল্মগুলি চালানো যেতে পারে। তাহলে আমাদের সুযোগ হয় এবং আমরাও আরো বেশি ইন্সপিরেশন পাই যে কাদের থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসলো ছেলেমেয়েদের কাছ থেকে। বর্তমান বর্তমানে যারা আছে তা মানে তাদের চিন্তা ভাবনাগুলো কি? সেগুলো আমরা জানার সুযোগ পাবো। কারণ আমি ছবি কার জন্য করছি অথবা কাদের জন্য করব? এই এই জায়গাটা ধরার জন্য হইলেও আমাদের ছবিগুলাকে আসলে ছড়ায় দেওয়া উচিত। সবাই যেন দেখতে পারে। ঢাকায় এসে আমি শিল্পকলায় ৩ দিনের শো করলাম। কয়জন মানুষের পক্ষে সম্ভব অত শর্ট টাইমে আসলে আ এই ছবিগুলো দেখতে আসা।
তো আমার মনে হয় সরকারের তরফ থেকে এটা ভাবা উচিত। আর যেহেতু সরকারিভাবে যে এই ধরনের অনুদান দেওয়া হয় আ প্রতি বছর। তো এটা সরকারের ভাবা উচিত এই জন্য যে তারাও তো অনুদানটা দিচ্ছে। তাদের অনুদানে আমরা ছবি করছি। তো এটা এমনিই করে থাকবো? শুধু ফেস্টিভ্যাল ঘুরাবো সারা ওয়ার্ল্ডে, পুরস্কার পাবো। পুরস্কারটা তো বড় কথা না। আমার প্রত্যেক যারা সিনেমা প্রেমী আছে, তাদের জন্য যেন ছবিগুলি দেখানোর ব্যবস্থা করা হয় পুরো বাংলাদেশব্যাপী সবার ছবিগুলাই। ফুল ফিল্মের মতো শর্ট ফিল্মগুলো যেন প্রচারণার মাধ্যমে অনেকে জানেই না যে শর্ট ফিল্মগুলি কোথায় চলে, কার কয়টা শর্ট ফিল্ম আছে, শর্ট ফিল্মের পরিচালক কে, নির্দিষ্ট গুটি কয়েকটা পরিচালক সিনেমার মধ্যে সীমাবদ্ধ। পুরা দেশবাসী জানে নায়ক, নায়িকা আর পরিচালক। তো অনেক পরিচালক আছে সিনিয়র, জুনিয়র যারা অনেক ভালো ফিল্ম করছে। বাট কেউ জানছে না। কেন? এই একটাই কারণ, ওগুলোর প্রচারণা হচ্ছে না তেমনভাবে। সেটাই তো আমাদের যাচাই করা দরকার। তারা আসলে কিভাবে দেখছে ছবিগুলাকে? কোন ধরনের ছবিগুলো তারা নিচ্ছে, কোন ধরনের ছবিগুলাতে নেগেটিভ মন্তব্য আসছে। বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই সিনেমা, নাটক, মঞ্চনাটক, গান, আ নাচ সব ধরনের সবকিছুই আসলে দেশব্যাপী হওয়া উচিত। আমি কালচারাল সাইডটা আলাদা করে দেখছি না। যেমন নাচ, গান, মঞ্চনাটক, উম স চলো শর্ট ফিল্ম, ফুল ফিল্ম, ডকুমেন্টারি, কালচারাল যত সাইড আছে দেশব্যাপী সবকিছুরই আসলে একটা প্রচারণার একটা ব্যাপার আছে। আঞ্চলিক প্রত্যেকটা জেলায় একটা লৌকিকত্ব আছে, আঞ্চলিক একটা ভাষা আছে। তো অনেকে আঞ্চলিক ছবিও করছে। তো যার কারণে আমরা জানতে পারছি ওখানকার লোকাল কৃষ্টি কালচার সম্পর্কে। এটাও তো জানার দরকার আছে। বই পড়া এক জিনিস আর চোখে দেখা ২ টার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন ছোটবেলায় তো ওই ডিরেক্টর এগুলা মাথায় থাকতো না। ছবি শুরু হইতো, ছবি দেখতাম, ছবির নাম দেখতাম। তো এখন তো যদি আমরা দেশের মধ্যে ধরি অনেক ভালো ফিল্ম মেকার আসছে, যেমন রায়হান রাফির ছবিগুলি বেশ ভালো। তারপরে আপনার উম কিছুদিন আগে আ আপনার ইন্ডিয়ান কৌশিক গাঙ্গুলি আছে, ঋতুপর্ণ ঘোষ আছে। তো ও তারপরে আমাদের বেসিক যে জায়গাটা সিনেমা সত্যজিৎ রায়। আমার ইন্সপিরেশন আসলে সত্যজিৎ রায়কে দিয়েই। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফিল্ম দেখবেন, ভালো ফিল্ম দেখবেন। আম সেটা শর্ট ফিল্ম হোক, ফুল ফিল্ম হোক। আর আমার ছড়া পাতার চিঠি, আ এটা হলো একটা চিঠি। যে চিঠিটা ১ম থেকে শেষ পর্যন্ত নায়ক একটা চিঠি লিখে যায়। সেই চিঠিটাকে আমি ভিজুয়ালাইজেশন করে দেখিয়েছি, দৃশ্যায়ন করে দেখিয়েছি। জাস্ট সিম্পলি এতটুকুই। একটা চিঠিকে আ দৃশ্যে রূপ দেওয়া কিন্তু খুব কঠিন কাজ। আমরা সেই কঠিনের দিকে হাত বাড়িয়েছি। আপনারা সময় সুযোগ পেলে আ যদি আমরা নেক্সট টাইম সুযোগ পাই, ছবিটা অবশ্যই দেখবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন উম আরো ভালো ছবি নির্মাণ করতে পারি। দেশ-বিদেশে শুধু অ্যাওয়ার্ড অর্জনই না, মানুষের মনের ভিতর যেন ছবিটা নিয়ে চিন্তা ভাবনা কাজ করে, প্রশ্ন জাগে। আর এই ছবির একটা সবচেয়ে বড় দিক হচ্ছে ছবির গান। আ গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাশার বাবু। এই ছবির বড় আকর্ষণ। এই একটা গান দিয়েই ছবির অর্ধেকটা কাহিনী আসলে বোঝানো হয়ে গেছে। গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে YouTube এবং Facebook এ। তো আপনারা দেখে নিবেন, আপনাদের ভালো লাগবে আশা করি।